আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার স্নেহপ্রদ শিক্ষার্থী বৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো এবং বাড়িতে বসে তোমাদের এই পাঠ্য বইগুলো অবশ্যই তোমরা ভালোভাবে অনুশীলন করতেছ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিন, সহকারী শিক্ষক, জহিরিয়া এমপি উচ্চ বিদ্যালয়। গত তোমাদের দুটি ক্লাসে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। আসলে রসায়ন বিষয়টি যদি একটু মনোযোগ সহকারে পড়ো তাহলে অত্যন্ত সহজ। আজকে আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেখানে কিভাবে সংকেত লিখতে হয়, যুদ্ধত ইলেকট্রন কি, যোজনী কি বা যুদ্ধতা কি, যৌগমূলক কি, রাসায়নিক সংকেত কিভাবে লিখতে হয়, আণবিক সংকেত ও গাঠনিক সংকেত কিভাবে লিখতে হয়, অষ্টক দ্বির নিয়ম কি, এগুলো যদি আমি সঠিকভাবে জানি তাহলে রসায়ন বিষয়টা অত্যন্ত সহজ। চলে আবার আমরা আজকে এই পঞ্চম অধ্যায়ে রাসায়নিক বন্ধনের কিছু অংশ নিয়ে আলোচনা করি। প্রথমে দেখো আমি যে পয়েন্টটা লিখেছি যুদ্ধজাতীয় ইলেকট্রন। এক নম্বর পয়েন্ট হচ্ছে যুদ্ধজাতীয় ইলেকট্রন। যুদ্ধতা ইলেকট্রন কি? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ প্রধান শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে তাকে আমরা বলবো যুদ্ধতা ইলেকট্রন। দেখো এখানে আমি দুটো মৌলের ইলেকট্রন বিন্যাস অঙ্কন করেছি, তোমরা ভালোভাবে খেয়াল করো। এখানে নাইট্রোজেন, তোমরা জানো নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12। নাইট্রোজেনের প্রথম শক্তি স্তরে দুটো ইলেকট্রন আছে এবং দেখো সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। সুতরাং নাইট্রোজেনের প্রধান সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 5টি। অতএব আমরা বলতে পারি নাইট্রোজেনের যুদ্ধতে ইলেকট্রন 5টি। অনুরূপভাবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আসো, সর্বশেষ শক্তি স্তরে দেখো কয়টা ইলেকট্রন আছে? 2টি ইলেকট্রন আছে। সুতরাং ম্যাগনেসিয়ামের যুদ্ধতে ইলেকট্রন 2টি। এরকম ক্যালসিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, ফসফরাস, সালফার এই সকল মৌলে তোমরা অবশ্যই যুদ্ধতে ইলেকট্রন নির্ণয় করতে পারবে। এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তোমরা বাসায় এই মৌলগুলোর যুদ্ধতে ইলেকট্রন নির্ণয় করবে। এবার আসো 2 নম্বর পয়েন্ট, যুদ্ধতা বা যোজনী কি? যুদ্ধতা বা যোজনী হচ্ছে বিভিন্ন মৌলের পরমাণু সমূহের মধ্যে একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বর্জন বা গ্রহণ বা ভাগাভাগির মাধ্যমে অনুগঠন করে। এই অনুগঠন করার সময় কোনো মৌলের পরমাণু অপর মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে সামর্থ্য তাকে বলে যোজনী বা যুদ্ধতা। অথবা কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে অথবা কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে তাকে বলে যোজ্যতা। ধাতব পদার্থের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে এবং অধাতব পদার্থের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে সেটি হবে ধাতব এবং অধাতব মৌলের
যোজ্যতা। অথবা ধাতব মৌলসমূহের সর্বশেষ শক্তি স্তরে যতগুলি ইলেকট্রন থাকে, অর্থাৎ আমরা জানি ধাতব পদার্থের সর্বশেষ শক্তি স্তরে একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে, আর একটি বা দুইটি এগুলি হবে তার যোজনী বা যোজ্যতা। আর অধাতব পদার্থের ক্ষেত্রে সে যতগুলি ইলেকট্রন গ্রহণ করতে পারে সেটি হবে তার যোজনী বা যোজ্যতা। এবার দেখো একটি মৌলের পরমাণু অপর একটি মৌলের পরমাণুর সাথে কিভাবে যুক্ত হয় সেই নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে সাধারণত হাইড্রোজেনের যোজনী 1 হিসেবে ধরে নেওয়া হয়। দেখো হাইড্রোজেন এর যোজনী কত ধরা হয়? 1 ধরে নেওয়া হয়। এই হাইড্রোজেনের মতো আরো একক যোজনীর মৌল আছে, সেটা নাম হলো কি ক্লোরিন। এরও যোজনী কত? 1। কোন মৌল এই হাইড্রোজেনের মতো একক যোজনী বিশিষ্ট যতগুলো পরমাণু ধরতে পারে সেটি হবে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। তাহলে এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড, এখানে দেখো সোডিয়াম কয়টা ক্লোরিনকে ধরতে পারছে? একটা ক্লোরিন ধরতে পারছে। আমরা জানি ক্লোরিনের যোজনী কত? 1। আর সোডিয়াম এই একক যোজনী বিশিষ্ট মৌল কয়টা ধরতে পারছে? একটি মৌলকে ধরতে পারছে। সুতরাং সোডিয়ামের যোজনীও 1। আবার দেখো পানি, অর্থাৎ হাইড্রোজেন অক্সাইড। এই ক্ষেত্রে দেখো অক্সিজেন একক যোজনী বিশিষ্ট কয়টা মৌলকে ধরতে পারছে? অবশ্যই তোমরা দেখতেছো এখানে দুইটি মৌলকে ধরতে পারছে। সুতরাং এই অক্সিজেন মৌলটি একক যোজনী বিশিষ্ট দুইটা হাইড্রোজেনকে ধরতে পারছে। সুতরাং অক্সিজেনের যোজনী কত? 2। আবার দেখো ক্যালসিয়াম অক্সাইড, এখানে দেখো আমরা অক্সিজেনের যোজনী কত পাইছি? 2। এবং এই ক্যালসিয়াম একটা অক্সিজেনকে ধরতে পারছে। সুতরাং এই ক্যালসিয়ামের যোজনী কত? 2। এবার আসো কিছু কিছু মৌল আছে যেগুলো একাধিক যোজনী প্রদর্শন করে। সেই সকল মৌলের একাধিক যোজনী থাকে তাকে আমরা বলবো পরিবর্তন যোজনী। অর্থাৎ যে সকল মৌলের একাধিক যোজনী প্রদর্শন করে সেই সকল মৌলের যোজনীগুলো পরিবর্তনশীল যোজনী বলে। যেমন দেখো আয়রন, এর যোজনী কত আছে? 2, 3। সুতরাং আয়রন কি করে? পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। অনুরূপভাবে দেখো কার্বন 2, 4, সালফার 2, 4, 6, তারা সবাই কি করে? পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। অনেক সময় তোমাদের প্রশ্ন হয় কার্বন, সালফার, আয়রন এরা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন? এর ব্যাখ্যা দেখো যে কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখি। আমরা জানি কার্বনের ইলেকট্রন সংখ্যা 6। ইলেকট্রন বিন্যাসটা দেখো, তাহলে দেখো সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে মোট কয়টা? 4টা। আবার দেখি এখানে পি উপশক্তি স্তর, যখন ইলেকট্রনগুলো পূর্ণ বিন্যস্ত হয় তখন এই পি অরবিটালটা 3টা অংশে বিভক্ত হয়, অর্থাৎ পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে আমরা লিখতে পারি এখানে কয়টা ইলেকট্রন আছে? 2টা। আমরা একটা এঁকে দিলাম একটা, যেহেতু ওরা ইলেকট্রন সমূহ পূর্ণ বিন্যস্ত হয়ে উপশক্তি স্তরগুলো সম্প্রসারণ হয়, অর্থাৎ পি অরবিটালটা 3টা অংশে বিভক্ত হয় এবং ডি অরবিটালটা 5টা অংশে বিভক্ত হতে পারে। তাহলে এখানে দেখো বিজুর একটা, এখানে আছে একটা, তাহলে বিজুর কয়টা হলো? মোট 2টা। তাহলে আমরা বলতে পারি কার্বনের
যোজনী বা যোজ্যতা 2। আমরা ইতিপূর্বে সংজ্ঞায় দেখলাম ধাতব মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাই হচ্ছে যোজনী বা যোজ্যতা, আর অধাতব পদার্থের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে বিজুর ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার যোজনী বা যোজ্যতা। তাহলে এখানে আমরা পাইলাম কার্বন একটা অধাতব পদার্থ, তার বিজুর ইলেকট্রন কয়টা পাইছি? 2টা, সুতরাং তার যোজনী কত? 2। আবার দেখো উত্তেজিত অবস্থায় দেখো এই 2 নম্বর শক্তি স্তরে s একটা অরবিটাল আছে এবং p অরবিটাল আছে। p অরবিটালটা আমি বলছিলাম কয়টা অংশে বিভক্ত? 3টা। এখানে আমি লিখছি কয়টা? 2টা। তাহলে এই শক্তি স্তরে আরেকটা p অরবিটাল অংশ আছে, সেটা কি? pz। এখন দেখো যেহেতু এই সম্পূর্ণটাই একই শক্তি স্তর, তাহলে এখান থেকে উত্তেজিত অবস্থায় এখানে একটা ইলেকট্রন, এই যে p একটা অংশ রয়েছে সেখানে একটা ইলেকট্রন চলে যেতে পারে। তাহলে এখন দেখো বিজুর ইলেকট্রন সংখ্যা কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা। তাহলে কার্বন যোজনী পেলাম কত? 4। তাহলে প্রথম ক্ষেত্রে দেখলাম কার্বনের যোজনী 2, দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম আমরা কার্বনের যোজনী 4 প্রদর্শন করে, অর্থাৎ কার্বন একটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তাহলে আশা করি তোমরা যদি এই কার্বনের পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন এটা যদি বুঝে থাকো, তাহলে সালফার, আয়রন, ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে অবশ্যই তোমরা লিখতে পারবে। এবার আসো সক্রিয় যোজনী কি? সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী। সক্রিয় যোজনী যে সকল মৌলের একাধিক যোজনী বা যোজ্যতা আছে, এই একাধিক যোজনী বা যোজ্যতার মধ্যে যে যোজনীটা ব্যবহার হয় যৌগ গঠনকালে সেটা হবে কি? সক্রিয় যোজনী। যেমন দেখো একটা যৌগ লিখলাম কার্বন ডাই অক্সাইড, আরেকটা যৌগ লিখলাম কার্বন মনোক্সাইড। আমরা কিন্তু পূর্বে দেখলাম কার্বনের যোজনী হচ্ছে 2 এবং 4। তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী কত ছিল? 4। এই কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে দেখো এখানে যোজনী কত ব্যবহার হয়েছে? 4 ব্যবহার হয়েছে। আমরা এটা একটু পরে আলোচনা করব। এখানে কার্বনের যোজনী ব্যবহার হয়েছে কত? 2। তাহলে এই কার্বন ডাই অক্সাইড যৌগ গঠনকালে যোজনী ব্যবহার হয়েছে কত? 4। এই 4 কে আমরা বলবো সক্রিয় যোজনী। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কার্বনের যোজনী ব্যবহৃত হয়েছে কত? 2। এই কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে এই 2 ব্যবহৃত হয়েছে, সুতরাং এই 2 কে বলবো আমরা সক্রিয় যোজনী। তাহলে এখন সুপ্ত যোজনী জিনিসটা কি? যে মৌলের একাধিক যোজনী আছে, এই একাধিক যোজনীর মধ্যে যে সক্রিয় যোজনীটা ব্যবহার হবে এবং যে সর্বোচ্চ যোজনী থাকবে, এই দুটোর পার্থক্যই বলবো আমরা সুপ্ত যোজনী। তাহলে দেখো কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? 4 এবং কার্বনের সর্বোচ্চ যোজনী কত? 4। আমরা সংজ্ঞায় দেখলাম সক্রিয় যোজনী এবং সর্বোচ্চ যোজনীর পার্থক্যকে আমরা বলবো সুপ্ত যোজনী। তাহলে সর্বোচ্চ যোজনী কত ছিল? 4 লিখলাম 4 এবং সক্রিয় যোজনী কত ছিল? 4। বিয়োগ করলে পাইলাম কত? 0। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী 0। এবার আসো কার্বন মনোক্সাইডে, এখানে কার্বনের সক্রিয় যোজনী কত? 2, সর্বোচ্চ যোজনী কত? 4। তাহলে এই দুটোর পার্থক্য দেখো 2। তাহলে এই কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে 2। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এই ধরনের যৌগ যদি থাকে, অর্থাৎ যে সকল মৌলের পরিবর্তনশীল যোজনী থাকবে, তাদের পরিবর্তনশীল যোজনী থাকার কারণে একাধিক যৌগ গঠন করবে, সেই ক্ষেত্রে তোমরা এই সুপ্ত যোজনী এবং সক্রিয় যোজনী অবশ্যই নির্ণয় করতে পারবে। যেমন দেখো সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড। এই ক্ষেত্রে সালফারের
সুপ্ত যোজনী তোমরা অবশ্যই বাসায় বের করবে। এখন দেখো তোমাদের পাঠ্য বইয়ের 86 এবং 87 পৃষ্ঠায় তোমাদের পাঠ্য বইয়ের 86 এবং 87 পৃষ্ঠায় মৌলের এবং যৌগমূলকের যোজনী বা যোজ্যতা দেওয়া আছে। এগুলো তোমাদের অবশ্যই ভালোভাবে শিখতে হবে, কারণ এই যোজ্যতা যদি না শিখতে পারো তাহলে তুমি সংকেত লিখতে পারবে না। এখন এগুলার সহজভাবে কিছু মনে রাখার পদ্ধতি আছে, সেটা একটু দেখো। গ্রুপ 1, এই গ্রুপ 1 এর মৌলগুলোর যোজনী সবসময় কত? 1। কি বললাম? যে গ্রুপ 1 এর মৌলগুলোর যোজনী সবসময় 1। গ্রুপ 2 এদের যোজনী 2। দেখো এখানে গ্রুপ 1 মনে রাখলে তাদের যোজনী কত হবে? 2 হবে। গ্রুপ 2 এর ক্ষেত্রে যোজনী কত হবে? 2 হবে। গ্রুপ 17 নাম্বার এদের যোজনী কত হবে? 1। তাহলে এখানে দেখো অনেকগুলো মৌলের যোজনী কিন্তু আমরা শিখে ফেললাম। তারপরে দেখো আছে কার্বনের যোজনী কত? 2 4। সালফারের যোজনী আছে কত? 2 4 6। ফসফরাস যোজনী আছে কত? 3 5। আয়রনের যোজনী আছে কত? 2 3। কপারের যোজনী আছে কত? 1 2। লেডের যোজনী আছে কত? 2 4। জিঙ্কের যোজনী হচ্ছে 2। অক্সিজেনের যোজনী হচ্ছে কত? 2। অর্থাৎ তোমাদের 86 পৃষ্ঠায় যে চারটা আছে এই চারটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এবার দেখো যৌগমূলক। যৌগমূলক কি? একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং রাসায়নিক বিক্রিয়া একটি আয়নে আচরণ করে, তাকে আমরা বলবো যৌগমূলক। আমি কি বললাম? যে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং একটি আয়নে আচরণ করে, তাকে আমরা বলবো যৌগমূলক। তাহলে দেখো এখানে তোমাদের 87 পৃষ্ঠায় একটা যৌগমূলকের চার্ট আছে। এই চার্টটা অবশ্যই তোমাদের কি করতে হবে? শিখতে হবে। হাইড্রোক্সিল, দেখো এখানে একটা কি আছে? আয়ন আছে, অর্থাৎ এটা হলো কত? -1 এর যোজনী। এখানে আধান যত যৌগমূলকের যত আধান আছে, ওই যৌগমূলকের যত আধান আছে সেই যৌগমূলকের যোজনীয় তত। যেমন দেখো হাইড্রোক্সিলের আধান কত? মাইনাস, অর্থাৎ 1। এখানে তার যোজনীয় কত? 1। আর যোজনী কখনো ধনাত্মক বা ঋণাত্মক হয় না। এখন অনেক সময় তোমরা প্রশ্ন করো যে যৌগমূলকের যোজনী, যেমন হাইড্রোক্সিল মূলকের যোজনীটা 1 কেন হয়? এখানে দেখো আমরা যদি একটু ভেঙে লিখি, অক্সিজেন এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 6। এর সাথে কি যুক্ত হয়েছে? হাইড্রোজেন। তাহলে দেখো অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে সে কয়টা ইলেকট্রন রিসিভ করতে পারে? 2টা। সুতরাং হাইড্রোজেন একটা ইলেকট্রন সে রিসিভ করছে, আরেকটা ইলেকট্রন তার কি রিসিভ করার ক্ষমতা আছে। এই জন্য এখানে কি হলো? মাইনাস। অর্থাৎ এটা যদি আমরা লিখি, আমরা এভাবে লিখতে পারি। এই জন্যই হাইড্রোক্সিল মূলকের যোজনী 1। অনুরূপভাবে অন্যান্য যৌগমূলকের ক্ষেত্রেও যোজনী আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। এই যৌগমূলকের মধ্যে
তোমাদের যে পাঠ্য বই আছে মাত্র দুটো ধনাত্মক যৌগমূলক আছে, একটা হচ্ছে অ্যামোনিয়াম আরটা হচ্ছে ফসফোনিয়াম। এবার আসো যৌগের রাসায়নিক সংকেত। যৌগের একটি অণুতে পরমাণু থাকে, তাদের প্রতীক এবং সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করা হয়, আমরা তা কি বলবো? রাসায়নিক সংকেত। রাসায়নিক সংকেত যেমন দেখো লিখলাম পানি, এটা একটা কি রাসায়নিক সংকেত। এখানে তো আমরা কি পাচ্ছি? দুইটি হাইড্রোজেন পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু আছে, এটার নাম হচ্ছে কি একটি রাসায়নিক সংকেত। এখন এই রাসায়নিক সংকেতগুলো লেখার নিয়ম কি? এখন আমি তোমাদেরকে রাসায়নিক সংকেত লেখার নিয়ম, এখন তোমাদেরকে আমি রাসায়নিক সংকেত লেখার নিয়ম দেখাবো। একবারে সহজ একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিতে আমরা এই সংকেতগুলা লিখবো, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। তোমাদের যে পাঠ্য বইয়ের 86 পৃষ্ঠা এবং 87 পৃষ্ঠা যে তোমাদের যৌগমূলক এবং মৌলসমূহের যোজনী বা যোজ্যতা আছে, সেগুলো তোমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে এই সংকেত লিখতে গেলে। আর সাধারণত যখন আমরা সংকেত লিখব তখন পর্যায় সারণীর বাম পাশের মৌলগুলো সাধারণত বাম পাশেই বসে এবং ডান পাশের মৌল ডান পাশেই বসবে, অর্থাৎ ধাতুসমূহ সবসময় বাম পাশে বসে, পদার্থসমূহ কি ডান পাশে বসে। আর যৌগমূলক যেগুলো আছে, ঋণাত্মক যৌগমূলকগুলো ডান পাশে বসবে আর ধনাত্মক যৌগমূলক বাম পাশে বসে আমাদের কি করতে হবে? সংকেত লিখতে হবে। যেমন দেখো অ্যালুমিনিয়াম, একটা যৌগমূলক আছে সালফেট, কি বললাম? সালফেট। এখন তোমাদের ওই চার্টে দেখো অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে কত? 3, এবং এই সালফেট যৌগমূলকের যোজনী হচ্ছে কত? 2। এই একটা নিয়মে তোমরা যদি সংকেত লেখো তাহলে সবগুলাই একই নিয়মে হয়ে যাবে। এখন দেখো অ্যালুমিনিয়ামের যোজনী পাইছি কত? 3, সালফেটের যোজনী পাইছি কত? 2। এই 3 এবং 2 এর লসাগু কত হয়? 6। আমরা প্রথমে প্রত্যেকটা মৌল এবং যৌগমূলকের আমরা স্ব যোজনী গুলা কি করব? লিখব। লেখার পরে তাদের আমরা কি বের করব? লসাগু। 3 এবং 2 এর লসাগু কত পেলাম আমরা? 6। এখন দেখো অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। এই 3 দিয়ে আমরা কি করব? এই লসাগুকে ভাগ করব। দেখো 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2। সুতরাং আমরা এখানে দেব 2। আবার দেখো সালফেটের যোজনী আছে কত? 2। লসাগুর সমষ্টি কত পাইছি? 6। ভাগ করলে কত হয়? 3। এখানে যেহেতু যৌগমূলক, এটা অবশ্যই আমরা কি করব? ব্র্যাকেট দিয়ে আমরা কি দেব? 3। এবং সেগুলো কি নিচের ডান পাশে কিন্তু লিখতে হবে। এটা হয়ে গেল আমাদের অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত। আবার দেখো কার্বন এবং লিখলাম অক্সিজেন। আমরা কার্বনের যদি এখানে নিলাম 4 আর অক্সিজেন কত আছে? 2। তো 4 এবং 2 এর লসাগু কত হয়? 4। 4 এর 4 তে ভাগ করো কত হয়? 1। এখানে দিলাম কত? 1। 2 দিয়া 4 এর ভাগ করো কত হয়? 2। তাহলে এখানে কত পাইলাম? 2। তাহলে এখানে তো 2। আর এখানে যে আমি 1 লিখেছি, 1 না লেখা আর লেখা একই কথা, সুতরাং আমরা এখানে 1টা লিখব না। এই আমরা পেয়ে গেলাম কার্বন ডাই অক্সাইডের সংকেত। অর্থাৎ এই নিয়ম অনুসারে যে কোনো যৌগমূলক এবং ধাতু অধাতুর মধ্যে আমরা সহজেই সংকেত লিখতে পারি। তোমাদের আরেকটা एग्जांपल দেখাচ্ছি। ক্যালসিয়াম ফসফেট। তোমাদের চার্টে দেখো ক্যালসিয়ামের যোজনী কত? 2। এই ফসফেট একটা যৌগমূলক, তার যোজনী কত? 3। তাহলে 2 আর 3 এর লসাগু পাইলাম কত? 6।
এই 6 এর ক্যালসিয়ামের যোজনী দিয়ে ভাগ করে কত হয় 3। তাহলে আমরা ক্যালসিয়ামকে এই নিচে ডান পাশে ইংরেজি অক্ষরে আমরা কি লিখব 3 লিখব। আবার দেখো এখানে আছে কত 3 দিয়ে 6 এর ভাগ করে কত হয় 2। তাহলে আমরা কত পেলাম 2। যেহেতু একটা যৌগমূলক একাধিক মৌল আছে এখানে আমরা কি করব অবশ্যই ব্র্যাকেট দিয়ে আমরা কি দেব 2 দেব। সুতরাং আমরা পেয়ে গেলাম ক্যালসিয়াম ফসফেটের সংকেত। এই পদ্ধতিতে তোমরা অবশ্যই আর তোমরা 20টি সংকেত ভাষায় লিখবে। কয়টি সংকেত লিখবে 20টি। দেখবা এই সংকেত লেখা যদি তুমি সঠিকভাবে পারো দেখবা রসায়নের সংকেত লেখা একেবারে ইজি হয়ে গেছে। তোমাদের কাছে রসায়ন সাবজেক্টটা কঠিনই মনে হবে না। আশা করি তোমরা ভাষায় এই সংকেত লেখা প্র্যাকটিস করবে। এবার আসো আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। আণবিক সংকেত কোনো মৌল বা যৌগের অণুতে যে ধরনের মৌল পরমাণু সমূহ তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণু যতটি থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আমরা বলবো আণবিক সংকেত। যেমন দেখো সালফিউরিক অ্যাসিড, এখানে কি আছে হাইড্রোজেন 2টি পরমাণু আছে, সালফার একটা আছে, অক্সিজেন কয়টা আছে 4টা আছে। তাহলে এই যে সংকেতটা পাইলাম এটাকে বলবো আমরা আণবিক সংকেত। এই আণবিক সংকেত থেকে আমরা জানবো গাঠনিক সংকেত। অর্থাৎ গাঠনিক সংকেত জিনিসটা কি, এই যে দেখো একটা আণবিক সংকেত, এই সংকেতের মধ্যে এই মৌলসমূহ অর্থাৎ এই পরমাণুসমূহ একে অপরের সাথে কিভাবে সম্পর্কিত যে চিহ্নের মাধ্যমে এবং বন্ধনের মাধ্যমে দেখানো হয় সেটাকে বলবো আমরা গাঠনিক সংকেত। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেতটাই দেখো। এখানে একটা যদি খেয়াল করো এই সালফিউরিক অ্যাসিডের সংকেত থেকে আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে হাইড্রোজেন সালফারের সাথে সম্পর্কিত। আর আমরা ভাবতেছি কি এখানে হাইড্রোজেনটা কি সালফারের সাথে সম্পর্কিত। এখন যদি আমরা একটা গাঠনিক সংকেত অঙ্কন করি তাহলে অবশ্যই তোমাদের ক্লিয়ার হবে আসলে হাইড্রোজেনটা কার সাথে সম্পর্কিত। দেখো গাঠনিক সংকেত, আর এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে কত সালফার। সালফারের আমরা দুদিন জানি সর্বোচ্চ কত 6। এখানে অক্সিজেন আছে কয়টা 4টা, বসাই দাও। এর সাথে আছে কি হাইড্রোজেন, এর সাথে আছে হাইড্রোজেন। তাহলে দেখো আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী 6। এই গাঠনিক সংকেত যখন আমরা অঙ্কন করব তখন তার সর্বোচ্চ যোজনীটাই ব্যবহার হবে। তাহলে এখানে দেখো আমরা জানি যোজনী মানে তার 2টা হাত অর্থাৎ 2টা বন্ধন থাকবে। এই ক্ষেত্রে দেখো অক্সিজেনের যোজনী কত 2, বন্ধন আছে কয়টা 2টা। এই ক্ষেত্রে দেখো 2টা, এবং হাইড্রোজেনের বন্ধন আছে কত 1টা, কারণ আমরা জানি হাইড্রোজেনের যোজনী 1। এই ক্ষেত্রে দেখো অক্সিজেন যোজনী কত ছিল 2, বন্ধন দিছি কয়টা 1টা। সুতরাং এখানে কি করতে হবে আমাদের আরেকটা বন্ধন দিয়ে 2 পূর্ণ করতে হবে, এখানে আরেকটা বন্ধন দিতে হবে। ফলে কি হলো এই গাঠনিক সংকেতের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন যোজনী 2, হাইড্রোজেন যোজনী 1, সালফারের 1 2 3 4 5 6, আর এখানে যোজনী সর্বযোজনী 6 হয়ে গেছে। তাহলে আমরা গাঠনিক সংকেতের মাধ্যমে দেখতে পাচ্ছি এখন হাইড্রোজেন আসলে কার সাথে সম্পর্কিত অক্সিজেনের সাথে সম্পর্কিত, কিন্তু এই আণবিক সংকেত থেকে দেখতে পাচ্ছি হাইড্রোজেন মনে হচ্ছে সালফারের সাথে সম্পর্কিত। তাহলে আমরা গাঠনিক সংকেতের মাধ্যমে আমরা মৌলসমূহ যৌগের মধ্যে কিভাবে সম্পর্কিত আছে যে বন্ধনের মাধ্যমে প্রকাশ করা হয় সেটার নাম হলো গাঠনিক সংকেত। এরকম আরো অনেক তোমাদের যৌগ আছে, তোমরা গাঠনিক সংকেত লিখতে পারো। যেমন দেখো পানি, এই পানির গাঠনিক সংকেত। এই পানির গাঠনিক সংকেত কিন্তু উল্টা বিয়ার ক্ষেত্রে।
মনে রাখবা পানির কার্বন যদি উল্টা বি আকৃতি। আবার দেখো কার্বন ডাই অক্সাইড এর অনুরাকৃতি এরকম, অর্থাৎ সরল রৈখিক আকৃতি। আবার দেখো আছে অ্যামোনিয়া, কার্বন সংকেত এরকম, অর্থাৎ অ্যামোনিয়ার অনুর আকৃতি হচ্ছে পিরামিড আকৃতির। এই জিনিসগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এবং আরো যৌগ আছে, যেমন ধরো পটাশিয়াম ডাইক্রোমেট, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বাইড। এই যৌগগুলোর বাসায় অবশ্যই তোমরা গাঠনিক সংকেত নির্ণয় করার চেষ্টা করবে। আশা করি তোমরা যদি এই গাঠনিক সংকেতগুলো বুঝে থাকো তাহলে এগুলো তোমরা গাঠনিক সংকেত লিখতে পারবে। এই পর্যন্ত তোমাদের সাথে যা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদের যে কাজগুলো দিয়েছি অবশ্যই তোমরা সেগুলো বাড়িতে করবে এবং শিখবে, এবং যে সংজ্ঞাগুলো তোমাদেরকে শিখিয়েছি সেই সংজ্ঞাগুলো লিখবে এবং শিখবে। এবং পরবর্তী ক্লাসে অষ্টক নিয়ম ও দুই নিয়ম এবং আরো কিছু টপিকস নিয়ে তোমাদের সাথে হাজির হবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।